পোল্ট্রি ফার্ম বলি তাহলে আরো সুবিধা হবে। পোল্ট্রি তাহলে কনসেপ্ট এন্ড মেজার্স অফ বায়োসিকিউরিটি ইন এ পোল্ট্রি ফার্ম। এখন বায়োসিকিউরিটি বলতে কি বুঝো বলো দেখি, তোমাদের এখানে যারা আছো আর কি ধারণা বায়োসিকিউরিটি বলতে আমি কি বুঝি আসলে বলো। অসুস্থ মানে বা কোনো রোগকে যেন না আসতে পারে এরকম কোনো ব্যবস্থা নেওয়া। আচ্ছা আচ্ছা জৈব নিরাপত্তা। বায়োসিকিউরিটি বাংলা জৈব নিরাপত্তা, কিন্তু তুমি কি বুঝো এটা, এই বড়টা বলতে কি বুঝো আসলে? What do you mean by biosecurity? বায়োসিকিউরিটি বলতে বোঝায় যেমন পোল্ট্রি ফার্ম, এগুলোর সিকিউরিটি ব্যবস্থা এখানে যাতে রোগ ব্যাধি আক্রমণ না করে। আর এগুলো পরবর্তীতে যখন আমরা এর যে বাই প্রোডাক্ট গুলো আছে যেমন ফেদার, এগুলো যে আমরা প্রসেস করব সেক্ষেত্রে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আচ্ছা গুড। এক কথায় জৈব যে বস্তুগুলো আছে সেগুলোর প্রপার সিকিউরিটি মেইনটেইন করা যাতে পরিবেশের জন্য ক্ষতিকর না হয়, প্লাস হচ্ছে যাতে কোনো রোগ বালাই আক্রমণ না করে। ওকে, থ্যাংক ইউ। আরো কেউ কিছু বলবা বায়োসিকিউরিটি সম্পর্কে? আরো কেউ কিছু জানো বা কারো কিছু বলতে ইচ্ছে করছে? স্যার ওর সাথে অ্যাড করব যে নিজের সুরক্ষাটা। আচ্ছা, ওকে, সেফটি ফর দা। ওকে, ঠিক আছে, না ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে আমি একটু বলি, বায়োসিকিউরিটি হচ্ছে এটা এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে, এটা কার জন্য নিরাপত্তা ব্যবস্থা? আমাদের পোল্ট্রি ফার্মের জন্য। সেটা তোমার ব্রয়লারের খামার হতে পারে, লেয়ার খামার হতে পারে, বা অন্য কোনো স্পিসিসের খামার যেমন হাঁসের খামার হতে পারে। কিন্তু যেহেতু আমরা আগে বলছিলাম অনেকদিন ক্লাসে যে আমরা পোল্ট্রি বলতে আসলে আমরা বায়োসিকিউরিটির মধ্যে পোল্ট্রি বলতে আমরা চিকেনকে মেইনলি মিন করি, ব্রয়লার এবং লেয়ারের কথা বেশি বলি। তো সেই ক্ষেত্রে এখানে পোল্ট্রি ফার্ম বলতে আমরা আসলে ব্রয়লার এবং লেয়ার ফার্মের কথা বলছি। এটা এমন ধরনের নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে আমার পোল্ট্রি ফার্মের ভিতরে কোনো প্রকার ডিজিজ অথবা ডিজিজ কজিং এজেন্টস ফার্মের মধ্যে ঢুকতে পারবে না। অর্থাৎ আমার ফার্ম যেন থাকে সুরক্ষিত, টোটালি সিকিউরড। কিসের দিক থেকে সিকিউরড? চোর থেকে সিকিউরড না, এটা হচ্ছে তোমার বায়োসিকিউরড। অর্থাৎ তাদের কোনো ডিজিজ প্রডিউসিং অর্গানিজম বা ডিজিজ প্রডিউসিং এজেন্টস যেন ফার্মের ভিতরে না আসতে পারে, না এসে আমার ফার্মকে রোগে আক্রান্ত করতে পারে। একই সাথে যদি কোনো কারণে আমার ফার্মের মুরগিতে কোনো রোগের আক্রমণ দেখা যায়, সেটা যেন আমার খামার থেকে অন্য কোনো খামারে বা আশেপাশে লোকালয়ে বা মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে। তার মানে একটু ভালো মতো খেয়াল করো, বায়োসিকিউরিটি হচ্ছে 102টা বিষয়। একটা হচ্ছে ইনসাইড এন্ড আউটসাইড। ইনসাইড হচ্ছে বাহির থেকে কোনো ডিজিজ অথবা ডিজিজ প্রডিউসিং অর্গানিজম অর এজেন্টস অর কজাল এজেন্টস যেন আমার খামারের ভিতরে প্রবেশ করতে না পারে। একই সাথে যদি কোনো কারণে কারো কোনো ফার্ম আক্রান্ত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়, তাহলে সেখান থেকে যেন রোগের জীবাণু বা রোগটা যেন বাহিরে অন্য কোনো খামারে মানুষের লোকালয়ে মানুষের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে। দিস ইজ বায়োসিকিউরিটি। বুঝাইতে পারছি বিষয়টা? একটু বুঝছো কিনা বলো। হ্যাঁ, তো অনেকে যেটা মনে করে বায়োসিকিউরিটি মানে হচ্ছে আমার ফার্মকে আমি সুরক্ষিত করে ফেললাম, সিকিউরড করে ফেললাম। দিস ইজ নট বায়োসিকিউরিটি। এখন ধরো আমার পোল্ট্রি খামার যদি সুরক্ষিত থেকে এবং আমার পোল্ট্রি খামার কোনো প্রকার রোগের জীবাণু থেকে মুক্ত, কিন্তু আমার পোল্ট্রি খামার থেকে কিছু অবজেকশনেবল জিনিস অন্য কারো ক্ষতি করছে, অন্য কোনো পরিবেশ নষ্ট করছে, অন্য কোনো মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে দিস ইজ নট বায়োসিকিউরিটি। বায়োসিকিউরিটি মানে হচ্ছে আমিও ভালো থাকবো, সবাইকেও ভালো থাকবো। দিস ইজ বায়োসিকিউরিটি, সিম্পল। আচ্ছা, এখন একটু বলি, দেখো কনসেপ্ট এন্ড মেজার্স। হ্যাঁ, একটু দেখি, অল্প সূত্র করে দেখি। all procedures used to prevent the introduction and spread of disease, এটাই মাত্র বললাম। অর্থাৎ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে যেন ভিতরে না ঢুকতে পারে, এন্ড স্প্রেড মানে যেন না ছড়াতে পারে। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা যেটা আমার ফার্মের ভিতরে কোনো জীবাণু না ঢুকতে পারে এবং আমার ফার্ম থেকে যেন কোনো জীবাণু রেজেন্ট বাইরে না যেতে পারে। অবজেক্টিভস কি? দুইটা, এই যে মাত্রই বললাম। প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ডিজিজ
কন্ট্রোল দ্য স্প্রেড অফ ডিজিজ, একেবারে ভেরি সিম্পলি, খুব ছোট করে রোগ যেন না আসতে পারে, রোগ যেন বাইরে না যেতে পারে, দ্যাটস ইট। ওকে, এখন বায়োসিকিউরিটির আসলে তোমার 3 ধরনের প্রকারভেদ হয়েছে, ক্লাসিফিকেশন বা টাইপস হচ্ছে কয় ধরনের? 3 ধরনের, মনে রাখবা, কনসেপচুয়াল, স্ট্রাকচারাল এবং অপারেশনাল। তাহলে বায়োসিকিউরিটি বলে কয় ধরনের? তাহলে কি বলবো তোমরা, বায়োসিকিউরিটি কয় ধরনের? 3 ধরনের। হ্যাঁ, কনসেপচুয়াল, স্ট্রাকচারাল, অপারেশনাল। আমি একটু সুন্দর করে বুঝাই বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। কনসেপচুয়াল মানে হচ্ছে কি ধারণা প্রসূত, অর্থাৎ এটা এক ধরনের প্ল্যানিং, সফট স্কিল। অর্থাৎ ধরো তুমি একটা পোল্ট্রি খামার করতে চাচ্ছ, তুমি একটা ডিম পাড়া মুরগির খামার অথবা একটা মাংসের জন্য ব্রয়লার খামার করতে চাচ্ছ। তার আগে তো তোমার নিশ্চয়ই কোনো প্ল্যান থাকে না? কি কি প্ল্যান থাকে বলো দেখি, একটা খামার করতে গেলে তোমরা বলো। যে আমি বা তোমাদের মধ্যে কেউ একজন একটা মুরগির খামার করবো, আইদার ব্রয়লার বা লেয়ার, তোমার কি কি ধরনের প্ল্যান থাকে মাথায় বলো তো? কি ধরনের চিন্তা নিয়ে শুরু করি আমরা, একটু শেয়ার করো দেখি, তোমরা বলো। প্রপার একটা লোকেশন, হুম হুম হুম, ভেরি গুড। হবে। হ্যাঁ, একটা পয়েন্ট হচ্ছে, হ্যাঁ একটা পয়েন্ট হচ্ছে লোকেশন, মানে কোথায় ফার্মটা হবে, তাই না? এটা কি তোমার গোপালগঞ্জে, না ময়মনসিংহে, নাকি ঢাকাতে, না গাজীপুরে, না উত্তরবঙ্গে? দিস ইজ লোকেশন। আরেকটা পয়েন্ট তুমি যেটা বললা, ও কি ডিজাইন, ডিজাইন মানে কিসের ডিজাইন বলতে বোঝাচ্ছ বলতে কি, ও তো ঠিক আছে, একটু বুঝাই বলো। ফার্ম ডিজাইন, ডিজাইন। ফার্ম ডিজাইন তার মানে ফার্মটা কি কিসের ডিজাইন, মানে ঘরগুলা কেমন হবে এটা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ফার্মের ডিজাইন বা কনস্ট্রাকশন, ঠিক আছে, এটা আসলে একটু পরে চলে যাবে আর কি। হ্যাঁ, আর বলো আর কি হতে পারে? যে প্রথমে তুমি সিদ্ধান্ত নিলা তুমি তোমার খামারটা গোপালগঞ্জে করতে চাচ্ছ, ঠিক আছে, এটা একটা কনসেপচুয়াল ডিসিশন। এখন ধরো গোপালগঞ্জের তো ধরো শহর আছে, আবার গ্রামের দিকে আছে, তাই না? এন্ড পোল্ট্রি খামার কি মেইন শহরের মাঝখানে হবে, নাকি একটু গ্রামের দিকে হবে, বা একটু লোকালের গ্রামের দিকে? দিকে, ডেফিনেটলি। তাহলে লোকালের দিকে স্যার। হ্যাঁ, তাহলে তোমার প্রথম, যেমন ধরো পোল্ট্রি খামার তো এমন নয় যে গোপালগঞ্জ মেইন শহরে করে ফেলবো, তা তো নয়। প্রজাতি নির্বাচন। প্রজাতি নির্বাচন, হ্যাঁ, এটা ব্রয়লার না লেয়ার হবে, এই যে বিষয়গুলো, অর্থাৎ খামারটা কোথায় হবে, গোপালগঞ্জে, গোপালগঞ্জের কি তোমার সদর উপজেলায়, নাকি গোপালগঞ্জের একটু প্রত্যন্ত এলাকা? প্রত্যন্ত বলতে বোঝাচ্ছে যে একটু মানুষজন থেকে দূরে, মেইন রোড থেকে কিছুটা দূরে। তারপরে আবার এমন জায়গায় করবো না যে পাহাড়ের উপরে যেখানে কোনো মানুষজন নাই, সেটা তো করা যাবে না। কারণ কেন করা যাবে না? ওখান তোমার তো মুরগির খামারের জন্য তো বাচ্চা নিতে হবে, ট্রাক যেতে হবে, মুরগির খাবার লাগবে, মানুষজন উঠতে হবে, তাহলে পাহাড়ের উপর করা যাবে না, সমুদ্রের মাঝখানেও করা যাবে না, লোকালয় নাই। তাহলে হচ্ছে কি লোকালয় থেকে দূরে, কিন্তু যেন আদার ফ্যাসিলিটিস, যেমন ধরো রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস, তারপরে পার্শ্ববর্তী যেন মার্কেটিং করতে পারে। আমি তো মুরগি থেকে ডিম আসবো বাজার, ডিম বিক্রি করবো, এখন এমন জায়গায় খামার করলাম ডিম আনার মতো কোনো ব্যবস্থাই নাই, তাহলে আমি কি ডিম বিক্রি করতে পারবো? পারবো না। বাংলাদেশে অনেক খামার রয়েছে, এগ্রিকালচার ফার্ম বা পোল্ট্রি খামার বা ডেইরি খামার, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার জন্য তারা ন্যায্য মূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারছে না। উদাহরণস্বরূপ, একটা এগ্রিকালচার প্রোডাক্ট, যেটা মনে করো মুন্সিগঞ্জে আলু উৎপাদন হয়, ওখানে আলুর দাম একরকম, ঢাকার মার্কেটে একরকম। রংপুরে আলুর দাম একরকম, ঢাকার মার্কেটে একরকম। সিরাজগঞ্জে দুধের দাম একরকম, ঢাকার মার্কেটে একরকম। অথবা মনে করো রংপুরে বা গোপালগঞ্জে বা দিনাজপুরে লিচুর দাম, রাজশাহীতে আমের দাম অনেক কম, কিন্তু সেটা আবার ঢাকা আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে বিষয়গুলোকে মাথায় রেখে কোথায় আমার লোকেশন হবে, কোথায় সাইট হবে, এগুলো কনসেপচুয়াল সিদ্ধান্ত। তাহলে আমার তখন আমার প্রথমে বায়োসিকিউরিটির কথা মাথায় রাখা লাগবে, যে আমার প্রথম সিদ্ধান্ত হবে কনসেপচুয়াল, যে জনবসতি মানে মানুষের বসবাস খুব বেশি আছে এমন লোকালয় থেকে কিছুটা দূরে আমি খামার করব। আমার একেবারে মেইন রোডের পাশে একটা ফাঁকা জায়গা আছে, এখানেও করা যাবে না। কেন? সারাদিন বাস ট্রাক চলবে, প্রচন্ড শব্দ হবে, তাহলে এই শব্দের আশেপাশে মুরগি রাখতে পারবো না, তাহলে এখানেও করা যাবে না। মেইন রোড থেকে একটু ভিতরে, আবার এমন ভিতরে নয় যেখানে পানি, বিদ্যুৎ, গ্যাস কিছুই নাই। আমার যেন এখানে পানির ব্যবস্থা থাকে, ভালো পানি, বিদ্যুৎ থাকে, আমার গ্যাস থাকে, এবং যারা যেন একটু উঁচু হয়, যেন বর্ষাকালে পানি না উঠে যায়, যেন বৃষ্টি হলে পানি না জমে যায়, তো রাস্তা যেন থাকে, ট্রাক যেতে পারে, মানুষ যেতে পারে। তারপরে হচ্ছে আশেপাশে যদি আমি ডিমটা বিক্রি করতে চাই বা মাংস বিক্রি করতে চাই, মার্কেটিং থাকা লাগবে। দোজ আর দ্য কনসেপচুয়াল সিদ্ধান্ত। এই কনসেপ্ট গুলাকে যখন তুমি চিন্তা করো, তখন তোমাকে
বায়োসিকিউরিটির কথা মাথায় রাখতে হবে। দিস ইজ কনসেপচুয়াল। আচ্ছা, এরপরে কি স্ট্রাকচারাল। স্ট্রাকচারাল মানে কি, যে এটা একটু আগে একটা মেয়ে বলতেছিলাম যে ফার্মের ডিজাইনটা কিরকম হবে, অর্থাৎ এই ফার্মের ঘরটা কি আমার ওপেন হাউস হবে নাকি এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউস হবে, নাকি আমার ঘরটা 100 ফিট লম্বা হবে না 300 ফিট লম্বা হবে, একতলা হবে দোতলা হবে তিনতলা হবে, আমার এটা কি ভার্টিক্যাল এক্সটেনশন হবে না হরাইজন্টাল এক্সটেনশন হবে, আমার ঘর কি আমি কাঁচা ফ্লোর রাখবো নাকি সিমেন্টেড ফ্লোর রাখবো, আমি কি টিন দেবো নাকি দেবো না। এই যে তোমার স্ট্রাকচারাল গত অর্থাৎ ফার্মের যে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এবং একটা ঘর থেকে অন্য ঘর দূরত্ব কতটুকু হবে, মেইন ঘর থেকে বাউন্ডারি কত দূরে থাকবে, মেইন ফার্মটা কতটুকু দূরে রাখবো, শেড টু শেড ডিস্টেন্স, রেসিডেন্স কোথায় হবে, ম্যানেজার কোন জায়গায় থাকবে, লেবাররা কোন জায়গায় থাকবে, ফিড মিলটা কোন জায়গায় হবে, হ্যাচারিটা কোন পাশে হবে, ফার্মটা কোন পাশে হবে, লেবারদের কোয়ার্টার কোন পাশে হবে, অফিস রুমটা কোন পাশে হবে। দিস ইজ দ্য বায়োসিকিউরিটি প্ল্যান। এটাকে বলা হয় লেআউট প্ল্যান। বুঝাইতে পারছি লেআউট। আচ্ছা, তাহলে কনসেপচুয়াল গেল, স্ট্রাকচারাল গেল, এখন হচ্ছে অপারেশনাল। অপারেশনাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ বায়োসিকিউরিটি, কারণ হচ্ছে অপারেশনালটাই হচ্ছে আসলে মেইন বায়োসিকিউরিটি। সেটা কিরকম, তুমি কনসেপ্ট করলা, প্ল্যান করে ফেললা, ঘর তৈরি করে ফেললা, এখন তোমার মুরগি পালা শুরু হয়ে গেল। এই যে তুমি মুরগি পালার সময় তোমার দৈনন্দিন যে মুরগি পালার সাথে যে ব্যবস্থাপনা, এটাই হচ্ছে অপারেশনাল বায়োসিকিউরিটি। সেটা কিরকম, ধরো তোমার ফার্মে 10টা মুরগির ঘর আছে, ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে তো নিশ্চয়ই একই বয়সী মুরগি না থাকতে পারে। প্রথম মুরগির বয়স হচ্ছে, মনে করো ধরো ব্রয়লার মুরগি পালছে 10টা করে প্রতি, একটা ঘরের মধ্যে ব্রয়লার মুরগির বয়স 26 দিন, একটা ঘরে ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মনে করো 35 দিন, বিক্রি করে দিবা। আরেকটার মধ্যে ব্রয়লার মুরগির বয়স মাত্র 3 দিন, আরেকটা হচ্ছে 5 দিন। তাহলে তোমার এই যে 3 দিনের মুরগির বাচ্চার যে ঘর, তার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট, 5 জনের বাচ্চার 5 দিন বয়সী বা 25 দিন বয়সী মুরগি সে ধরনের ম্যানেজমেন্ট হয়। আমার প্রত্যেকটা ঘরের লেবাররা আলাদা থাকবে, প্রত্যেকটা ঘরের ফিডার ড্রিঙ্ক আলাদা থাকবে, প্রত্যেকটা ঘরের ম্যানেজার আলাদা হবে। অর্থাৎ এক ঘরের মানুষ অন্য ঘরে যাবে না, এক ঘরের ইকুইপমেন্টস অন্য ঘরে যাবে না। কারণ কেন, যদি এমন দেখা যায় সাধারণত ছোট মুরগির বাচ্চা বেশি সংবেদনশীল হয় রোগের প্রতি, তারা অল্পতে রোগে আক্রান্ত হয়। এবং ছোট বাচ্চারা কিন্তু ঠান্ডা সর্দি কাশি বেশি লাগে কম্পারেটিভলি, বয়স্কদের বেশি লাগে, ছোট বাচ্চাদের বেশি লাগে, মাঝ বয়সী কম লাগে। তাহলে younger birds are more susceptible to disease than their younger older counterparts। তাহলে আমি জানি যেহেতু ইয়াঙ্গার মুরগি বেশি সংবেদনশীল, এই জন্য আমি যদি একজন ফার্মের ম্যানেজার হই, আমার তো 12টা মুরগির ঘরে দেখা লাগে, 12টা মুরগির ঘরে মুরগি আছে। তাহলে আমি যখন মুরগির ঘরগুলোকে ভিজিট করতে যাব, তখন আমার প্রথম দায়িত্ব হচ্ছে আগে জানতে হবে এই 10টা বা 12টার ঘরে কোন ঘরে কোন বয়সের মুরগি আছে। যেই ঘরে সবচেয়ে কম বয়সের মুরগি, সেই ঘরে আমি প্রথম যাবো। একটু বলে ট্রাফিক ফ্লো বা ট্রাফিক মুভমেন্ট। ইয়াঙ্গার ফ্লক শুড ভিজিট ফার্স্ট, অর্থাৎ সবচেয়ে ছোট বাচ্চা যে তার উপর আগে যেতে হবে। কারণ কেন, আমি যদি বড় মুরগির ঘর আগে ভিজিট করে আসি, তাহলে আমার মাধ্যমে কিছু জীবাণু ছড়াতে পারে, সেই জীবাণু গুলা হচ্ছে ছোট মুরগির বাচ্চার জন্য প্রবলেম করতে পারে। তাহলে এই জন্য আমার হচ্ছে ইয়াঙ্গার ফ্লক থেকে ওল্ডার ফ্লকের দিকে যাওয়া লাগে, ঠিক আছে। এটা হচ্ছে, তারপরে মনে কর তুমি ধরো প্রত্যেকটা ফার্মের, তোমরা একটু পরে ছবি দেখাবো, কিছু নিয়ম থাকে যে তুমি ধরো একটা লেবার যখন ফার্মে, লেবারটা কোয়ার্টারে আছে, সে সকালে ঘুম থেকে উঠবে, সকাল 6টায় বা 5:30টায় ঘুম থেকে উঠবে। প্রথমে সে যে কি করবে, ফার্মে ঢোকার আগেই গোসল করতে হবে, তার যে নিজস্ব ড্রেস চেঞ্জ করতে হবে, ফার্মের ড্রেস করতে হবে, তার জুতা গামবুট চেঞ্জ করতে হবে, তার টুপি পরতে হবে, গ্লোভস পরতে হবে, মাস্ক পরতে হবে, হেলমেট পরতে হবে যদি প্রয়োজন হয়। এইগুলো সবসময় ক্লিন থাকবে যেন জীবাণু মুক্ত হয়। এটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে ম্যানেজমেন্ট গুলা, এটা হচ্ছে বায়োসিকিউরিটি। বা 1 নাম্বার ঘরে মনে করো 500 মুরগি আছে, এখানে আমার কতটুকু খাবার লাগবে, এই খাবারটা আমার আলাদা দিয়ে দিই। 1 নাম্বার ঘরের খাবার পাত্র 2 নাম্বার ঘরে নিয়ে যাবো না। দোজ আর দা অপারেশনাল বায়োসিকিউরিটি। আচ্ছা, একটু সামনে আগাই তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। দেখো কি বলছে, বায়োসিকিউরিটি ইজ দ্য কি এলিমেন্ট ইন দ্য ট্রায়াঙ্গেল অফ ডিজিজ কন্ট্রোল। অর্থাৎ রোগ প্রতিরোধ করার জন্য বা রোগ প্রতিরোধ 3টা মেইন এলিমেন্ট আছে। একটা হচ্ছে কি বায়োসিকিউরিটি, একটা ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ভ্যাকসিনেশন এন্ড মেডিকেশন। এটা মনে রাখবা যে ডিজিজ প্রিভেনশন বা ডিজিজ কন্ট্রোল জন্য 3টা মূল উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে বায়োসিকিউরিটি, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, দেন ভ্যাকসিনেশন এন্ড মেডিকেশন। তুমি যদি 3টা ঠিক মতো মানতে পারো, তাহলে তুমি আশা করতে পারো তোমার পোল্ট্রি ফার্মের পোল্ট্রি বার্ডস রোগে আক্রান্ত হবে না। এর আশা করতেই পারো। ইটস your expectation if you can maintain the biosecurity protocol as required as possible, as scientific as prescribed,
and if you have your top class management, also if you follow the vaccination and medication as per schedule, as per dose and as per road, so you can expect that your flock will be free from any disease or disease causal agents, and you will get a maximum production from your poultry farm. তাহলে তোমার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে ডিজিজ ট্রায়াঙ্গেলের জন্য তোমার তিনটা কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বায়োসিকিউরিটি, ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেশন। আচ্ছা, একটু অল্প করে বলে যাই জেনারেল বায়োসিকিউরিটি রুলস এর মধ্যে কি আছে দেখো। অল ইন অল আউট সিস্টেম, এটা কেউ বুঝো? এটা কেউ বুঝতে পারো অল ইন অল আউট সিস্টেমটা কি বোঝাচ্ছে? কেউ বুঝো কিনা বলো তো দেখি। অল ইন অল আউট সিস্টেম কেউ কিছু বুঝতে পারো এই কথাটা কি বোঝানো হচ্ছে? স্যার রোগ যেন বাইরে যেতে না পারে আবার ভিতরে না আসতে পারে এরকম কিছু? না 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 না। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে যে একটু আগে যে বললাম না একটা মুরগির খামারে কয়টা ঘরের কথা বললাম, 10টা ঘর, তাই না? একটু এক্সাম্পল দিলাম, মনে করো ধরো 10টা বা 5টা ঘর আছে একটা মুরগির খামারে। তখন প্রত্যেকটা মুরগির ঘরে একই সাথে তুমি মুরগির বাচ্চা, অর্থাৎ সেম এজ ফ্লক রিয়ারিং, অর্থাৎ প্রত্যেকটা ঘরে মুরগির বাচ্চার বয়স বা মুরগির বয়স একই হতে হবে। এটা হচ্ছে বায়োসিকিউরিটি সবচেয়ে বেস্ট প্রোটোকল। যদি এমন হয় যে একটা ঘরে মুরগির বললাম না একটু আগে 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন এরকম থাকলে সমস্যা হতেই পারে। তাহলে বেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে আমি 5টা ঘরের জন্য বা 6টা ঘর বা 7টা ঘর যাই থাকুক না কেন, প্রত্যেকটা ঘরের জন্য আমি একই বয়সে একই ধরনের মুরগি নিয়ে আসবো এবং এগুলাকে একই সাথে আমি বিক্রি করবো। এটা বলছে অল ইন, মানে সবাই একসাথে ইন হবে এবং সবাই একসাথে আউট হয়ে যাবে। অল ইন অল আউট সিস্টেম। এটা কি হচ্ছে তোমার মানে পোল্ট্রি ফার্মের বায়োসিকিউরিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেম এজ ফ্লক রিয়ারিং। তোমরা মনে রাখো সেম এজ ফ্লক রিয়ারিং, একই বয়সে মুরগি পালন। আচ্ছা, হাউস টু হাউস ডিস্টেন্স শুড বি 100 ফিট ও 150 ফিট, একটা ঘর থেকে দূরত্ব। হাউস শুড বি ওয়াইল্ড বার্ডস এন্ড ভার্মিন ফ্রি, অর্থাৎ তোমার বন্য প্রাণী মুক্ত। এগুলো তুমি একটু পড়ে নিবা, এগুলো খুব কঠিন, আমি জাস্ট অল্প করে বলতেছি, এগুলো দেখে নিবা। এখন দেখো কি বলছে, দেখো এটা একটা লেআউট। কি লেআউট বলছে এখানে? দেখা যাচ্ছে না এর জন্য, সরি। আচ্ছা, তোমার এখানে কি বলছে দেখো, এটা একটা ফার্মের লেআউট, এটা বলে এরিয়াল ভিউ, মানে উপর থেকে দেখলে যা দেখা যায়। দেখো এই ফার্মটা হচ্ছে, দেখো এটা কিন্তু বাংলাদেশের কোনো খাবার হয়তো না, বিদেশের কোনো খাবার আর কি। আকাশ থেকে দেখলে এরকম দেখা যাবে, দেখো এক একটা ঘর সুন্দর করে অ্যালাইনমেন্ট করা আছে, একটা ঘর থেকে আরেকটা দূরত্ব, পাশের দূরত্ব, আবার এক ঘর থেকে আরেকটা দূরত্ব, মাঝখানে রাস্তা আছে, 2 ঘরে যাওয়ার মাঝখানে রাস্তা আছে, আশেপাশে লোকালয় নাই, একটু ফাঁকা জায়গাতে রয়েছে, রাস্তাঘাট ভালো। অর্থাৎ যেহেতু বাংলাদেশে পপুলেশন ডেন্সিটি বেশি, জায়গা কম, এই জন্য আমাদের দেশে আসলে বায়োসিকিউরিটি সবসময় মানা যায় না। চেষ্টা করতে হবে মানার জন্য। যত তুমি বায়োসিকিউরিটি মানতে পারো তো তোমার ডিজিজ প্রবলেম কমবে। যত বেশি বায়োসিকিউরিটি প্রোটোকল ফলো করতে পারবা তত তোমার অ্যান্টিবায়োটিক ফ্রি ব্রয়লার এন্ড এগ প্রোডাকশন করা সম্ভব। কারণ বাংলাদেশে বেশিরভাগ খামারিরা করে কি, বায়োসিকিউরিটিকে ইগনোর করে, বায়োসিকিউরিটি রুলস গুলা মানে না, না মেনে তারা ডিজিজে আক্রান্ত হয়, তখন তারা বাধ্য হয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগি কোন রকম বাঁচায় রাখে, কিন্তু অ্যান্টিবায়োটিকের এফেক্টটা কনজিউমারদের উপর চলে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্মের লেআউট, এরকম হতে হবে। কি বলছে দেখো, এখানে দেখ, তোমার দেখতে পাচ্ছ কিনা একটা লেখা এখানে আছে, দেখা যাচ্ছে কিনা। মানে তোমার ফার্মে ঢোকার জন্য যে মেইন গেট, এই গেট সবসময় এরকম বন্ধ থাকবে এবং গেটের সামনে লেখা থাকবে এন্ট্রি রেস্ট্রিক্টেড। তোমার দেখবা সব লেখা থাকে যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত রেখে প্রবেশ নিষেধ। অনেক সময় ডেঞ্জার লেখা থাকে। অর্থাৎ পোল্ট্রি ফার্মে কিন্তু এটা কোনো খেলার মাঠ নয়, এটা কোনো বিনোদন পার্ক নয়, এটা হচ্ছে খুব রেস্ট্রিক্টেড একটা জায়গা, যেখানে লাইভ বার্ড রয়েছে, তারা খুবই সাসেপ্টেবল, পুরো সেনসিটিভ। সুতরাং আমি প্রধানমন্ত্রী হোক আর প্রধান উপদেষ্টা হোক আর মন্ত্রী হোক বা ফার্মের লেবার হোক, যার যে কোনো মাধ্যমে কিন্তু জীবন আসতে পারে, প্রধানমন্ত্রীর মাধ্যমে আসতে পারে, রাষ্ট্রপতির মাধ্যমে আসতে পারে, অ্যাডভাইজারের মাধ্যমে আসতে পারে, আমার মনে তোর মাধ্যমে আসতে পারে, জানি না কার মাধ্যমে অদৃশ্য জীবনে চলে আসতে পারে। এই জন্য সবার জন্য সমান নিয়ম। যে কোনো ভিজিটর আসলে তাকে প্রথমেই তোমাকে প্রোটোকল মেনে তাকে ঢুকতে দিতে হবে। সেই প্রোটোকলটা কি, যে তাকে কিছু প্রশ্ন করতে হবে যে আপনি গত 3 দিনে কোনো পোল্ট্রি খাবার ভিজিট করেছেন কিনা, আপনি অন্য কোনো লাইভ বার্ডের সংস্পর্শে গিয়েছেন কিনা, আপনি 3 দিনে কিছু আনসার থাকে বলে, রেজিস্টার বই লগ, সবকিছু যদি সে পজিটিভলি বলে দেন তুমি তাকে বলবা যে আপনার যে পণ্যের ড্রেস আছে সেই ড্রেস আপনাকে চেঞ্জ করে আপনাকে গোসল করতে হবে, দেন ফার্মের ড্রেস পরে ঢুকতে হবে। অর্থাৎ এখানে বলা হয় শাওয়ার রুম, গোসল করার রুম থেকে ফার্মের গেট। এই গেটে যে আপনার ড্রেস চেঞ্জ করবেন, গোসল করবেন, ডিসইনফেক্টেন্ট পানি দিয়ে, দেন হচ্ছে আপনি ক্লিন ড্রেস পরবেন, ফার্মের গামবুট পরবেন, মাস্ক পরবেন, অ্যাপ্রন পরবেন, এভরিথিং ইউ হ্যাভ টু
where and you can then go inside. এটাকে বলা হয় তোমার ফার্মের এন্ট্রি রেস্ট্রিক্টেড এবং হাইলি সিকিউর জোন। আচ্ছা, তারপরে বলছি যে এরকম বলছে স্টপ বাই সিকিউরিটি টু নট এন্টার, অথবা আনঅথরাইজড এন্টার ইজ নট, অথবা এন্টার অনলি দ্য অথরাইজড পারসন। এখানে কি বলছে যে কিভাবে কি কি সোর্সের মাধ্যমে, লেখাটা দেখা যাচ্ছে না আমি, কি কি সোর্সেস এর মাধ্যমে ফার্মে জীবাণু আসতে পারে। একটা পোল্ট্রি ফার্মে বিভিন্ন ভাবে জীবাণু আক্রমণ হতে পারে। যেমন দেখো একটা কথা বলি, মুরগি নিজে, অর্থাৎ তুমি মুরগির ফার্মে মুরগি কিন্তু জীবন আক্রমণ করতে, যেমন ধরো তুমি যদি কোনো লেয়ার ফার্মে তুমি মুরগি নিয়ে আসো ডিম পাড়ার জন্য, তোমাকে এই মুরগি নিজে কিন্তু জীবাণু ক্ষতি করতে পারে। সুতরাং যদি কোনো এক্সিস্টিং ফার্মে মুরগি আছে, তুমি আরো নতুন মুরগি আনতে চাও, তোমাকে সেইভাবে মুরগিকে ডিসইনফেক্টেন্ট করে নিয়ে আসতে হবে। তারপর ডেড বার্ডস, ফার্মে যে মুরগি মারা যাবে তার ডিস ছড়াইতে পারে। ইঁদুর, হ্যাঁ, রেড রোডেন্টস। তারপর তোমার দেখো ট্রাক, অর্থাৎ যে ট্রাক দিয়ে খাবার নিয়ে আসবা, মুরগির বাচ্চা নিয়ে আসবা, এই ট্রাক তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, তার চাকাতে জীবন থাকতে পারে, কারণ জীবন দেখা যাবে না, দেন মাইক্রোস্কোপিক অর্গানিজম। পিপল, মানুষ, অর্থাৎ যে ভিজিটর, যে মালিক, যে কনসালটেন্ট, যে ম্যানেজার, যে লেবার, তার মাধ্যমে আসতে পারে। ফিড এন্ড ওয়াটার, তুমি যে মুরগির খাবার দিচ্ছ সেই খাবারের বস্তা থেকে জীবন আসতে পারে। দেউল চিক্স, একদিনের বাচ্চারাও আসতে পারে। বেডিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ মুরগির তুমি লিটার দিচ্ছ, অর্থাৎ বিছানা দিচ্ছ, পুষ দিচ্ছ মুরগির জন্য, সেগুলোতে আসতে পারে। পোল্ট্রি হাউসের ইকুইপমেন্ট দিয়ে আসতে পারে, অর্থাৎ যে কোনো ভাবেই তোমার ওয়াইল্ড বার্ড দিয়ে আসতে পারে। অর্থাৎ সাধারণত কোনো কমার্শিয়াল পোল্ট্রি ফার্মে আমরা গাছ থাকতে দেই না। গাছ মানে কি, কোনো গাছ থাকলে হবে কি, গাছের মধ্যে পাখি বসতে পারে, এই পাখির যে ফিসিস বা বিষ্ঠা থেকে জীবাণু ছড়াতে পারে। এগুলো কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার, ঠিক আছে। এই যে বলছে দেখো, যখন মুরগি বিক্রি করা হয়ে গিয়েছে তখন মুরগি ঘরটা ওয়াশ করতে হবে। দেখো কি বলছে, দেখো কেমন করে সে ড্রেস পরে দেখো মুরগি ওয়াশ করতেছে, দেখছো একদম খুবই ক্লিনিং পোল্ট্রি শেড এরকম করতে হবে। এই যে ঘরের বাইরে স্প্রেইং আউটসাইড দ্য শেড, ঘরের বাইরে ওইরকম করে, সরি, চুন এবং তাকে ডিসইনফেক্টেন্ট স্প্রে করতে হবে। দেখো মুখে মাস্ক লাগিয়ে সে কাজ করতেছে। এই যেটা কি বলছে দেখো, শাওয়ার রুম, দেখছো কি সুন্দর সুন্দর রুম, প্রত্যেকটার মধ্যে তোমার গোসল করার জায়গা আছে, গোসল করার জায়গা আছে, শাওয়ার রয়েছে। একটা রুমে ড্রেস চেঞ্জ করবে, আরেকটা রুমে সে গোসল করবে, পরের রুমে যে সে আবার নতুন ড্রেস করবে, খুবই সিকিউর আর কি। এগুলো বাংলাদেশের ছবিগুলো, অনেকগুলো বাংলাদেশে আছে। তারপর দেখো এই যে কি বলছে, তুমি যে জুতা পরবা, জুতাটা ব্রাশ করতে হবে, গামবোর্ড, তোমার হাতটাকে স্যানিটাইজ করতে হবে, গামবোর্ডটাকে ব্রাশ করতে হবে, ঠিক আছে। এই যে জুতা বলছে কি বলছে, তোমার যে নর্মাল জুতা বাইরে রেখে গামবোর্ড পরে, এবং গামবোর্ডটাকে এই যে তোমার একটা পাত্রের মধ্যে জীবাণুনাশক দেওয়া আছে ডিসইনফেক্টেন্ট, সেই ডিসইনফেক্টেন্টের মধ্যে তোমার পা কে গোসল করতে হবে, ফুটবাথ। এটা মুরগির ঘরের সামনে থাকে, ফার্মের সামনে থাকে, এটা হচ্ছে তোমার জীবাণুনাশক। ফার্ম ভেহিকলস অ্যালাউড থ্রু ডিসইনফেক্টেন্ট গিফট, অর্থাৎ দেখো ফার্মে ঢুকতে কিন্তু একটা এরকম যে মেইন গেট যেখানে ট্রাক ঢুকবে, এখানে কিন্তু একটু স্লোপ করা আছে, ঢালু আছে, এবং ঢালুর মধ্যে কিন্তু পানি দেওয়া আছে। এটা কিসের পানি? ডিসইনফেক্টেন্ট ওয়াটার। কেন দিচ্ছে? যখন কোনো ট্রাক ঢুকবে তখন এই ট্রাকটাই পানির উপর দিয়ে যাবে, তাহলে হবে কি, ট্রাকের চাকাগুলো ওয়াশ হয়ে যাবে, ডিসইনফেক্টেন্ট হয়ে যাবে, এবং ট্রাকটা ঢুকতেই দুইজন লোক করবে কি, ট্রাকের চাকার মধ্যে তারা স্প্রে করবে, ট্রাকের চারদিকে স্প্রে করবে যেন জীবাণু মুক্ত করা যায়। এই দেখো করতেছে, দেখো এই যে কার হুইল ওয়াশিং, চাকাতে সে স্প্রে করবে, আগে তো একবার পানি দিয়ে আসছে, আবার চাকাতে স্প্রে করতেছে। আচ্ছা, পরে দেখো কি বলছে, আচ্ছা এটা কি বলছে দেখো, যদি কোনো মুরগি মারা যায়, যেতেই পারে মুরগি মারা যেতে পারে, তখন কি করতে হবে, কারেক্ট ডিসপোজাল অফ ডেড বার্ডস। এই যারা ডিসপোজ, তারা হচ্ছে প্রপার, এই যে তোমার করোনার সময় মানুষ যে ধরনের ড্রেস পরতো, অনেকটা সেই ধরনের প্রোটোকল মানতে হবে। আসলে এর এক ধরনের ভাইরাল ডিজিজ, তো ভাইরাল কারণে হয় বেশিরভাগ, এই জন্য করতে হবে কি, এই যে মৃত মুরগিকে কালো পলিথিন দিয়ে মুড়িয়ে তার গায়ে চুন মাখিয়ে মাটির নিচে গর্ত করে রাখতে হবে। সব এটাকে বলা হয় ডেড বার্ড ডিসপোজাল। মৃত মুরগি ডিসপোজাল করার জন্য অনেক মেথড রয়েছে, সবচেয়ে বেস্ট হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, ইনসিনারেশন। কিন্তু বাংলাদেশে এগুলো একটু ডিফিকাল্ট বিধায় আমরা করি কি, বাড়িয়াল, মানে মাটিতে পুঁতে ফেলা, মাটিতে গর্ত করে কালো পলিথিন দিয়ে মরিয়ে আমরা চুন দিয়ে রাখি। কেন কালো পলিথিন? কারণ কিছু কিছু রোগের জন্য, তো ডাক্তার তোমরা কদিন পরে শিখবে এগুলা, কিছু কিছু রোগের জীবাণু কয়েক বছর পর্যন্ত থাকতে পারে মাটির মধ্যে। যখনই সে কোনো ফেভারেবল এনভায়রনমেন্ট পাবে, তখন সে স্পোর থেকে বের হয়ে আবার রোগ ছড়াইতে পারে এবং মাটিতে থাকতে পারে। এরকম বলা হয় কিছু কিছু রোগের জীবাণু স্পোর ফরমেশন করে তারা অনেক বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারে ন্যাচারের মধ্যে, বাতাসে উড়ে বেড়াইতে পারে। যেমন করোনার জীবাণু বাতাসে উড়ে বেড়াইতে সমস্যা নেই, কিন্তু একটা ডিস্টেন্সে পরে সে পড়ে যায় আর কি। তো এরকম ভাবে কালো পরিচিত যেন সে এটা স্প্রেড হতে না পারে।
এই যে দেখো কি বলছে যে তারা যদি কোনো ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি মানে কি, অর্থাৎ যদি কোনো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হয় বা যেটা বলা হয় বার্ড, কোনো ফার্মে যদি কোনো ইমার্জেন্সি হয় যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা কোনো মানে মারাত্মক রোগ, যেটাকে বলা হয় জোনোসিস। জোনোসিস মানে হচ্ছে কি জোনোটিক ডিজিজ, যে ডিজিজ গুলা মুরগি থেকে মানুষে আসতে পারে, যেমন ধরো সালমোনেলা, যেমন ধরো হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, তো এই জিনিসগুলা কিন্তু মুরগি থেকে মানুষে আসতে পারে। যেমন করোনা যেভাবে মানুষের মধ্যে আসছে, কোভিড, কোভিড যেভাবে মানে বাদর থেকে আসছে, তো যেগুলাকে বাদর থেকে বা পোল্ট্রি বার্ডস থেকে, কারণ হিউম্যান লাইফ তো মোর 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 সেফার দেন বার্ডস ডেফিনেটলি। 10 লক্ষ মুরগি মারা গেলে এতটা এতটা খারাপ লাগবে, তো একটা মানুষ মারা গেলে খারাপ লাগবে। ডেফিনেটলি বার্ডস এর দাম আছে, কিন্তু মানুষের জীবন দাম তার চেয়ে বেশি। সুতরাং যেই জীবাণুগুলা জেনেটিক ডিজিজ, অর্থাৎ যেই জীবাণুগুলো হচ্ছে মুরগি থেকে সহজে মানুষ আসতে পারে, যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যেমন সালমোনেলা, এগুলাকে হচ্ছে তোমার প্রিভেন্ট করার জন্য যারা ডিসপোজালে যাবে তারা নিজেদেরকে সিকিউর হইতে হবে। এক্স্যাক্টলি দেখো যেরকম করে তারা ড্রেস করে আছে। আচ্ছা, বায়োসিকিউরিটি প্রোগ্রাম মানে কি বলছে কি, ওটা অবশ্যই করতে হবে, ম্যান্ডেটরি। এটা প্র্যাকটিক্যাল হইতে হবে, অর্থাৎ বাস্তবিক যেন হয়। কিন্তু বায়োসিকিউরিটি কষ্ট আছে, কষ্ট মানে কি খরচ আছে। তুমি যে ডিসইনফেক্টেন্ট দিচ্ছ, তুমি ক্লিন ড্রেস পরছো, ড্রেস ওয়াশ করতেছো, তারপর তুমি একটা অ্যালার্মিং দিচ্ছ, এগুলো খরচ হচ্ছে। এই জন্য খরচটা মিনিমাম হয়, কারণ প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। পার্ট অফ স্টাফ ট্রেনিং, রেগুলার স্টাফদেরকে শিখাইতে হবে, লেবারদেরকে ট্রেন করতে হবে, রিভিউড রেগুলারলি, মানে প্রতি ব্যাচে আবার চেঞ্জ করতে হবে প্রোটোকল বা একটু আবার আপডেট করতে হবে। কমিটেড টু দ্য হোল কোম্পানি স্টাফ, অর্থাৎ ফার্মের যে মালিক তারও এই নিয়ম মানতে হবে, স্টাফ লেবারও সেই নিয়ম মানতে হবে। অর্থাৎ আমি বৈঠকে বললাম যে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাডভাইজার মন্ত্রী, তুমি আমি সবার জন্য একই নিয়ম। এখানে হচ্ছে বলছে কমিটি, সবার কমিটমেন্ট থাকতে হবে। ফাইন্যান্সিয়ালি রিসোর্স, অর্থাৎ তোমার আমি বায়োসিকিউরিটি যে খরচ করতেছি, তাহলে আমার তো খরচ বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করতে হবে, আমাকে মর্টালিটি কমাইতে হবে, যেন মৃত্যু হার কমে যায়। আমি বায়োসিকিউরিটির মাধ্যমে প্রোডাক্টের সেফটি বাড়াইতে পারি, প্রোডাক্টের কোয়ালিটি বাড়াইতে পারি আমার। অর্থাৎ বায়োসিকিউরিটির জন্য যদি আমি 5 টাকা ইনভেস্ট করি, আমি যেন 6 টাকা রিটার্ন পাইতে পারি। দিস ইজ মাই অবজেক্টিভ। নাই, শেষ। এটা অনেক কিছু আমি অল্প কথাই বললাম, আসলে বায়োসিকিউরিটি অনেক বড় এই অংশ। তোমরা বিভিন্ন সেমিস্টার বিভিন্ন ক্লাসে এগুলো পড়াশোনা করবা। আমি খুব অল্প কথাই গল্পে